সুপ্রিয় দর্শক, ইউএসএআইডি এসএমসি স্বাস্থ্য বিষয়ক টকশো স্বাস্থ্য আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের উন্নয়ন ভাবনায় তরুণ জনগোষ্ঠী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং এই তরুণ জনগোষ্ঠীর আবার 22% কিশোর কিশোরী, যাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা কিংবা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যে কথাই বলি না কেন, এই গোষ্ঠীকে বাদ দিয়ে কোনো ধরনের উন্নয়ন প্রায় অসম্ভব। এ নিয়ে আজকে আমাদের আলোচনা কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে আমরা কি করতে পারি। এবং আমাদের সঙ্গে আলোচনার স্টুডিওতে রয়েছেন ডক্টর ওবায়দুর রব, কান্ট্রি ডিরেক্টর পপুলেশন কাউন্সিল। আমাদের সঙ্গে আরও আছেন জনাব তসলিম উদ্দিন খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সোশ্যাল মার্কেটিং কোম্পানি। আপনাদের দুজনকেই স্বাস্থ্য আলাপনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর রব, যে আলোচনা দিয়ে শুরু করছিলাম যে আমাদের মোট জনসংখ্যার তো বড় একটা অংশ এখন তরুণ অংশ বা জনগোষ্ঠী, এবং তার আবার 22% কিশোর কিশোরী। তো তাদের প্রজনন বয়সে তারা প্রবেশ করছে এবং তাদের এই প্রজনন স্বাস্থ্য বা স্বাস্থ্য সুরক্ষা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বিশ্লেষণ কি? না, আমাদের দেশের যে জনসংখ্যার যে ধারাবাহিকতা, এতে যদি আমরা 10 বছর আগের কথা ধরি বা 20 বছর আগের কথা ধরি, 20 বছর আগে যে ছেলেটার জন্ম হয়েছিল বা মেয়েটার জন্ম হয়েছিল, সে আজকে 20 বছরে আসছে। সে আমরা কিশোর কিশোরী থেকে যুবকে চলে আসছে। এখন তরুণ জনগোষ্ঠীর যে সংখ্যাটা, এইটা পার্সেন্টেজে না বলে অ্যাবসলিউট নাম্বারে বললে বোধহয় ভালো হবে, কারণ এটা সাইজটা কত বড়। 22% তো 1 লক্ষরও হতে পারে, 22% 100 কোটিরও হতে পারে। তা আমাদের যে এই কিশোর কিশোরীর সংখ্যা রাফলি আমাদের প্রায় 3 কোটির কাছাকাছি। 3 কোটির কাছে। 3 কোটির কাছে। তার মানে আমাদের যদি 16 কোটি মোট জনসংখ্যা হয়, ওই 22%, আমি পার্সেন্টেজে গেলাম না, মানে আপনি তো আগেই বলে দিয়েছেন 22%, কিন্তু এটা হলো 3 কোটি। এখন 3 কোটি ছেলে মেয়েকে যদি আমরা স্বাস্থ্যতে, যৌন স্বাস্থ্য থেকে আরম্ভ করে বেসিক স্বাস্থ্য নিড যদি আমরা স্যাটিসফাই করতে না পারি, এই 3 কোটি তো আগামীতে গিয়ে যুবক যুবতী হবে। এরপরে আরও 3 কোটি পিছন দিকে আসবে, বা ধরেন 2.5 কোটি আসবে, তো সেইটাও তো আগিয়ে যাবে। তো এইটা একটা খুবই এসেনশিয়াল জিনিস, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেটা স্ট্রাকচার্ড, সেইটাতে এদেরকে কিন্তু কাভার করা হয় না। মানে ঘাটতিটা কোথায়? ঘাটতিটা হলো এদেরকে স্ট্রাকচারের ভিতরে কাভার হয় না। কারণ হলো আমাদের দেশে যে স্বাস্থ্য বিষয়ক যে স্ট্রাকচার আছে, সেইটাতে হলো বিবাহিতদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়, মানে রুরাল অঞ্চলে, আর আরবান এলাকাতেও সেম মোটামুটি যারা একটা সার্টেন স্টেজের পরে আপনি স্বাস্থ্যসেবা পান। এখন এদের অসুখ বিসুখও কম হয় এই গ্রুপটার, কিন্তু এদের অনেকগুলা এই যে কিশোর বয়সের সন্ধিক্ষণের যে প্রবলেমগুলা, সেইটা কিন্তু তারা আনফর্চুনেটলি অ্যাড্রেস হয় না। বিদেশে অনেক জায়গায় সেটাকে শিক্ষার থ্রুতে ওদেরকে এডুকেট করা হয়, আমাদের দেশে সেইটা করি না আমরা। এখনও ক্লাস 8-এ কৃষি বিষয়ে 50 মার্কের একটা কোর্স আছে, ওয়ারেজ আমাদের স্বাস্থ্য বিষয়ে কোনো কোর্স নেই। তো এই ক্ষেত্রে আমি যদি জিও এনজিও ইন্টারভেনশনের কথা বলি, বেসরকারি সংস্থাগুলোর দিক থেকে বেসরকারি করতেছে, কিন্তু বেসরকারি সংস্থা যেমন এসএমসির কথাই ধরেন, বা এই যে আরও যে অর্গানাইজেশনে তাদের কথা ধরেন, এরা কতটুকু রিচ করতে পারবে? রিচের তো একটা রিচ আছে। আবার তারা তো কারিকুলামে পরিবর্তন আনাটা তাদের জন্য 3 কোটি লোকের ভিতর ধরেন এসএমসি বড়দূর 10 লাখ রিচ করলো, 20 লাখ রিচ করলো, বা 50 লক্ষই রিচ করলো, কিন্তু এটা তো 3 কোটি মানে সংখ্যা। এবং এইটা কিন্তু কনস্ট্যান্ট, এই প্রত্যেক বছরই যে জন্ম হচ্ছে, 10 বছর পরে সে 11 বছর হবে, এবং এদিকে যারা জন্ম হচ্ছে ওইদিকে বের হয়ে এরা যুবক যুবতী হবে। এবং আমাদের বিবাহিত জীবনে এন্টার করে আমাদের যে জনসংখ্যা, এর একটা সিগনিফিক্যান্ট পোরশন কিন্তু বেসিক কনসেপ্টই নেই প্রেগন্যান্সি রিলেটেড ইস্যুর উপরে। এই প্রসঙ্গ বা ফিরব আপনার কাছে ডক্টর রব। জনাব তসলিম উদ্দিন, উনি একটা ভালো ভিত্তি তৈরি করে দিয়েছেন আমাদের আলোচনায়। আমি যদি এখান থেকে ফিরি, এসএমসির কথা তুলেছেন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি তার দৃষ্টিকোণ থেকে এবং তার পরিধির মধ্যে তারা কাজ করে যাচ্ছেন। তো কিশোর কিশোরীদের এই যে প্রজনন স্বাস্থ্যের প্রসঙ্গ উঠলো, আপনার কাছে কি মনে হয় প্রধান চ্যালেঞ্জগুলো কি কি, এবং আমরা কি করতে পারি সেই চ্যালেঞ্জগুলো উত্তরণে? শুনেন, চ্যালেঞ্জ তো কিশোর কিশোরীদের ক্ষেত্রে অনেক আছে। রব ভাই একটা কথা, অত্যন্ত অভিজ্ঞ এক গবেষক, এবং বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং এবং অ্যাডোলেসেন্ট নিয়ে অনেক কাজ করেছেন উনি। তো ওনার কথা খুবই পার্টিনেন্ট। আপনি দেখেন চ্যালেঞ্জগুলো কেমন। প্রথম চ্যালেঞ্জ হলো এই যে কিশোর কিশোরীরা, তাদের নলেজ লেভেল এত কম, তাদের জন্য যে নলেজটা দরকার। ফর এক্সাম্পল, আপনি শুনলে অবাক হবেন যে একটা অ্যাডোলেসেন্ট মেয়ে, তার যখন মিনিস্ট্রেশন হয়,
এর মধ্যে 70% জানে যে মিনিস্ট্রেশন কি, আর রেস্ট 30% কিন্তু জানিই না মিনিস্ট্রেশন কি। শি বিকাম সারপ্রাইজ যে এটা কি হলো তার জন্য। এটা একটু কৌতূহলী হচ্ছে যে এটা কি শহরের স্কুলগুলোতে বা না, এটা আমি ন্যাশনাল রেট বলছি, হয়তো শহরে একটু কম, গ্রামে বেশি, কিন্তু দিস ইজ দ্য সিচুয়েশন ওভারঅল ন্যাশনাল লেভেলে, যে 30% তারা জানে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন তারা অ্যাপ্রোচ করে অ্যাডমিনিস্ট্রেশনে, তখন সে জানে যে এটা তার জন্য মিনিস্ট্রেশন। ঠিক তেমনি আরও অনেক ইনফরমেশন আছে, যেমন তাদের জন্য চ্যালেঞ্জ, তাদের হেলথ অ্যান্ড হাইজিন যদি একটা চ্যালেঞ্জ আপনি ধরেন, 50% মতো স্কুল আছে, বিশেষ করে গ্রামের স্কুল, সেখানে আফটার ডেফিকেশন সেখানে যে সাবান থাকবে সে সাবান নাই, অনেক ক্ষেত্রে রানিং ওয়াটারও নাই। তাহলে কি হচ্ছে, সে আনহাইজিনিক একটা সিচুয়েশনে, স্কুলে তো যাবেই, আনহাইজিনিক একটা সিচুয়েশনে সে বেড়ে উঠছে। সাম্প্রতিক সময় তো আমরা দেখেছি যে গ্রাম পর্যায়েও ভালো স্কুল তৈরি করা হচ্ছে এবং ভালো শৌচাগার বা টয়লেটও তৈরি করা হচ্ছে বলে শোনাচ্ছে, তাতেও কি না? তারপরেও এটা কিন্তু গবেষণারই ফলাফল, আমি বলছি যে এটা এখনো বাস্তব এই অবস্থাটা। আপনি আরেক দিকে ধরেন 65% মেয়ে স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, রেস্ট 35 কিন্তু এখনো স্যানিটারি ন্যাপকিন ইউজ করে না। এগুলো গেল তার পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিনের কথা আমি বললাম। সমস্যা কিন্তু আরও আছে, যেমন তার 18 বছরের আগে 60% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের আগে, অথচ বাংলাদেশের আইন হলো 18 বছর আগে বিয়ে হবে না। আমি একটু এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে যদি আর কোনো চ্যালেঞ্জ আপনার কাছে মনে হয়। এই 18 বছরের আগে তো বিয়ে, সেটা আপনি বলছেন আসবেন, কিন্তু তার মধ্যে আইরনিক হলো 1/3 প্রেগনেন্ট হয়ে যায় এই মেয়েরা। তো এইরকম প্রবলেম কিন্তু অ্যাডোলেসেন্টদের নিয়ে, যেটা রব্বাই বলার চেষ্টা করলেন যে অ্যাডোলেসেন্ট একটা 3 কোটি অ্যাডোলেসেন্ট এবং তারাই ভবিষ্যৎ দেশের, কিন্তু তাদের জন্য আমাদের যে প্রিপেয়ারনেস, এবং আরেকটা বড় চ্যালেঞ্জ হলো এই যে সার্ভিস ডেলিভারি সেন্টারগুলো, সেটাই কিন্তু প্রিপেয়ারনেস খুব কম অ্যাডোলেসেন্টকে অ্যাড্রেস করার জন্য। উনি কিন্তু একটু বলেছেনও যে অ্যাডোলেসেন্ট ইন পার্টিকুলার আনম্যারিড অ্যাডোলেসেন্ট তো একদমই কম, সেখানে তাদের জন্য কোনো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নাই, সেখানে কোনো সার্ভিসের, এটা আমি জেনেরিক কথা বলতেছি, আজকাল হয়তো কিছু কিছু প্রতিষ্ঠানে এরকম ব্যবস্থা করছে, কিন্তু এটা সার্বিক চিত্র না দেশের। তো এই চ্যালেঞ্জগুলো নিয়েই আমাদের থাকতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আমি খুব সংক্ষেপে একটু ডক্টর ওবায়দুর রব এই প্রসঙ্গে আলাপ করবো। আমি অন্তত 3টা বড় জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এক হলো না জানা, আমাদের কিশোর কিশোরীরা তার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তাদের অজ্ঞতার একটা শতাংশ রয়ে যাচ্ছে, এবং যে প্রয়োজনীয় কমোডিটিগুলো দরকার সেইটা প্রাপ্য না হওয়া তাদের কাছে, এবং যে কেন্দ্রগুলো সেবা দিয়ে থাকে সেখানে বয়ঃসন্ধিকালের যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়। খুব সংক্ষেপে যদি আপনার কিছু যোগ করার থাকতো এখানে। যেটাই বললাম যে আমাদের যে সিস্টেমটা, এডুকেশন সিস্টেম থেকে আরম্ভ করে হেলথ সিস্টেম, এটা কোনো জায়গায় কিন্তু এই গ্রুপটাকে টার্গেটেড ইন্টারভেনশন দিচ্ছি না। এডুকেশন সিস্টেমে যে ওদেরকে শিখিয়ে দিতাম ক্লাস 5-এ বা ক্লাস 4-এ, তার বয়স যখন 10-11 বছর, তার যে বডিলি গ্রোথ হবে, একটা বডির চেঞ্জ আসবে, তার যে একটা মেনস্ট্রুয়েশন বা মাসিক হবে, এই জিনিসগুলো সে যদি 1 বছর আগে জানতো, দেন তাকে প্রিপেয়ার করতে পারতাম মেয়েকে এটার জন্য। সিমিলারলি ছেলেকে আমরা প্রিপেয়ার করতাম, তার যে মুখ গোপ উঠবে বা তার যে ফিজিক্যাল চেঞ্জ হবে, শারীরিক পরিবর্তন হবে, সেইগুলো তাকে বলতেছি না। হঠাৎ করে হওয়ার পরেই সে একটা শক পায়। প্রথম শারীরিক পরিবর্তনের সাথে মানসিক পরিবর্তন তো দেখা দেয়, সেটাও একটা গুরুত্বপূর্ণ। তসলিম বললেন যে স্কুলের সিস্টেম, আপনি বললেন টয়লেট আছে। আমাদের দেশে প্রায় 24,000 মাধ্যমিক স্কুল আছে আর 60,000 প্রাইমারি স্কুল আছে। এই যে 24,000 আর যে 60,000-এর যোগ করেন, আপনি কতটা স্কুলে রানিং ওয়াটার আছে? সরকার চেষ্টা করতেছে, কিন্তু 100 জন ছাত্রর জন্য কয়টা টয়লেটের দরকার, যেখানে 500 জন ছাত্র আছে তার জন্য কয়টা টয়লেটের দরকার, এটা চিন্তা করতে হবে। আবার আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য এক্স্যাক্টলি মেয়ে শিক্ষার্থী কিন্তু প্রত্যেক স্কুলেই কিন্তু এখন মেয়ে শিক্ষার্থী বেশি, ছেলে শিক্ষার্থী চাইতে। এনি স্কুলে আপনি যাবেন দেখবেন মেয়েরা মোর এনরোল দেন দ্য বয়েজ। এবং এই ক্ষেত্রে হয় কি জানেন, মাসিকের আশপাশে মেয়েগুলো স্কুল ড্রপ করে। কারণ কত হলো, মাসিকের যে চেঞ্জের ব্যাপার আছে, সে স্কুলে যে টয়লেট ওইরকম ফ্যাসিলিটি নেই, তারা যায় না, স্কুল মিস করে, কয়েকটা দিন ধরে স্কুল মিস করলে একটা। তারপর হলো ওই যে ধরেন ওই যে কোনো কারণে যদি তাকে টয়লেটে যেতে হয়, সে চেপে ধরে তাকে যায় না, কারণ ইউজ করতে পারে না। তো এই যে সার্বিক পরিস্থিতি, উন্নয়ন হচ্ছে না, কিন্তু কথা হলো উন্নয়ন এই চ্যালেঞ্জগুলো থেকেই যাচ্ছে। সামান্য একটু অ্যাড করি, সেটা হলো যে অনেক ক্ষেত্রে কিন্তু কারিকুলামের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে অ্যাডোলেসেন্ট রিলেটেড হেলথ ইস্যুগুলো বা ওভারঅল হেলথের চ্যাপ্টার আছে, কিন্তু প্রবলেম হলো এগুলোকে এখনও
আমরা যারা শিক্ষক আছে আমাদের মধ্যে তারা কতটুকু ফ্রিলি এই ডেসিমিনেট করবে, পড়াবে, তাদের মধ্যে তারা অনেক ক্ষেত্রেই বলে এটা বাড়িতে পড়ে নিও। অর্থাৎ এই যে এই ডিসকাশন করাটাই আমরা একটা ট্যাবু মনে করি, যে আমাদের সোসাইটিতে তো এটা অ্যাকসেপ্ট করে না, সেটা উন্মুক্তভাবে আমরা আমাদের মিনিস্ট্রেশন হবে, মিনিস্ট্রেশন সময় একটা মেয়ে কি করবে, এইসব চিন্তা ভাবনা করে তারা এইগুলো আলোচনা অনেক ক্ষেত্রে করে না, এরকম শোনা যায়। আমাদের দেশের 95% স্কুল এখন হলো কো এডুকেশন, ছেলে এবং মেয়ে একসাথে পড়ে। এখন যদি মেনস্ট্রেশন নিয়ে ডিসকাশন করতে হয়, পুরুষ হোক বা মহিলা টিচার হোক, নর্মালি সোশ্যাল সায়েন্সের টিচার এগুলো পড়ান, উনি কমফোর্টেবল ফিল করেন না। অর্ধেক ক্লাসে ছেলে আছে, অর্ধেক ক্লাসে মেয়ে আছে, মেয়ের মাসিক নিয়ে উনি ডিসকাস করবে, ইজ ইট নট পসিবল? মানে আপনি নিজেই বুঝতে পারতেছেন। সেইখানে কিন্তু আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেটা আছে, এসএমসি যাদেরকে বলি, তাদের কাজ হলো যে এটাকে একটা মানে একটা সিস্টেমের ভিতরে না, মেয়েদের জন্য আলাদা, কিন্তু এগুলো করা হয় না। ক্লাস রুটিন যখন তৈরি করা হয়, এটা কমন ক্লাসে এটা পড়ানো হবে, কমন ক্লাসে টিচার পড়াতে পারে না বলে তোমরা বাড়িতে পড়ো। কিন্তু আমাদের সাধারণ শিক্ষা আমরা এটা কার্যক্রমে একটা চ্যালেঞ্জ পড়াচ্ছি না, মানে তসলিম বলছেন এটা কারিকুলামে অ্যাড করা হয়েছে, কিন্তু আমরা টিচ করি। অনেক অনেক ধরনের প্রসঙ্গ আছে। এবার একটু আপনার কাছে ওই প্রসঙ্গে ফিরবো, যে আমাদের অল্প বয়সে যে বিয়ে হয়ে যাওয়া, বাল্য বিয়ে তো আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত সেখানে অনেক কিছু করবার রয়েছে, এবং আমাদের যে টিএফআর বা মোট প্রজনন হারে একটা স্থবিরতা আছে বলেই মনে হয়। তো বাল্য বিয়ে এবং কিশোরী বয়সে গর্ভধারণ তো একটা খুব গুরুত্বপূর্ণ, আপনি সবসময় খুব আগ্রহ নেন বিষয়টাতে, একটু যদি বিদ্যমান পরিস্থিতি এবং আপনার প্রতিষ্ঠানেরও কোনো ভূমিকা দেখেন। এই যে কথাটা যে বাল্য বিয়ে, এইটা এখন শুধু আমাদের না, সোশ্যাল মার্কেটিং কোম্পানির না, জাতীয় পর্যায়ে সরকারি না, সরকারি বেসরকারি, আমরা যারাই এই কর্মসূচির সাথে আছি সবাই কিন্তু উদ্বিগ্ন যে এতটা বেশি কেন হবে, এটা কি থেকে অ্যাড্রেস করা কীভাবে যায়। আপনি দেখেন 60% যে মেয়েদের, অ্যাডোলেসেন্ট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এরপরে কি হচ্ছে, তারা বাচ্চা হচ্ছে। এবং আমরা দেখেছি আমাদের ব্যাপক প্রচারণাও রয়েছে সে ব্যাপারে, যে 18, 20, 35 দিন, অর্থাৎ 18 বছর আগে বিয়ে না, 20-এর আগে সন্তান না, দুইটা সন্তানের মধ্যে ব্যবধান থাকতে হবে 3 বছরের, এবং 35 বছরের পরেও কিন্তু এটা কি আমাদের সরকারি বা রাষ্ট্রীয়, এটা রাষ্ট্রীয়, আমরা রাষ্ট্রীয় পর্যায়েও আমরা এই কথাই কিন্তু বলি। হয়তো এক একজনে এক এক রকম করে বলে, কিন্তু এই কথাটা বলে। যেমন 20 বছরের আগে রব ভাই একটু আগে বলেছি, গবেষক মানুষ, উনি আরো হয়তো ভালো বলতে পারবেন, যে এই যে 20 বছরের আগে আমরা টোটাল ফার্টিলিটি রেটের কথা যেটা আপনি বলেছেন, ইয়াঙ্গার কোহর্ট অফ পপুলেশন, তাদের মধ্যে ইয়াঙ্গার যে গ্রুপ, তাদের মধ্যে কিন্তু ফার্টিলিটি রেট বেশি। যত বয়স বাড়ে আস্তে আস্তে ফার্টিলিটি রেট কিন্তু তাদের মধ্যে কমে যায়। একদিকে তারা ইয়াঙ্গার, একদিকে তারা বেশি এক্সপোজড, আর অন্যদিকে তারা প্রথম বিয়ে হওয়ার পরে ইনলজদের একটা প্রেশার থাকে, বিভিন্ন কারণে দেখা যায় যে সে প্রেগনেন্ট হয়ে গেল। এই যে প্রেগনেন্ট হয়ে গেল, শি ইজ নট প্রিপেয়ার্ড, তার বয়সের দিক থেকে প্রিপেয়ার্ড না, সে মেন্টালি প্রিপেয়ার্ড না, এই সময় সে প্রেগনেন্ট হয়ে গেল। এবং আমরা দেখেছি, গবেষণা করে দেখেছি, বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে এদের মধ্যে ম্যাটার্নাল মর্টালিটি রেট বেশি। এই বাচ্চাটা, এই যে মা যে অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে গেল, সে যে সন্তান হবে, তার অনাগত সন্তান, তার মধ্যেও নিউট্রিশনের অভাব থাকে। তার মানে সক্ষমতা বেশি, কিন্তু তার বিপন্ন হচ্ছে একইভাবে, মানে বহু রকম ঝুঁকি তৈরি হচ্ছে। সাইকেল, অর্থাৎ একটা তার মধ্যে ম্যালনারিশমেন্ট বেশি থাকবে। ওই যে মেয়েটি, অ্যাডোলেসেন্ট মেয়েটি প্রেগনেন্ট হলো, সে ম্যালনারিশ হবে, এবং তার যে সন্তান, সেও ম্যালনারিশ হবে। এবং শুধু সন্তান ম্যালনারিশ, আপনি শুনে মানে এটা একটা অবাক করা কাণ্ড, এই যে ম্যালনারিশ যে সন্তানটা জন্ম দিল না, তার পরিণত বয়সেও সে এর কনসিকুয়েন্স বয়ে বেড়াবে। অর্থাৎ তার মধ্যে হাইপারটেনশনের হার বেশি থাকবে, তার মধ্যে গ্লুকোজ লেভেলের হার বেশি থাকবে, এইগুলো কিন্তু সে বয়ে বেড়াবে আজনম। মানে নেক্সট জেনারেশনকে দিয়ে যাবে, মানে দুই পক্ষই, উনিও ভোগান্তির শিকার হচ্ছেন, যে সন্তান জন্মগ্রহণ করছে সেও একটা ভোগান্তির মধ্যে পড়ছে। অসুবিধা হলো আমাদের ন্যাশনাল লেভেলে যখন ডিসকাশন হয়, আমরা ইন্টেন্সিটিটা কি বা আমাদের এই যে প্রবলেমের ব্যাপকতাটা কি, সেইটা কিন্তু আমরা ডিসকাস করি না। আমাদের ন্যাশনাল লেভেলের বেশিরভাগ প্রোগ্রাম ম্যানেজার জানেন না দেশে কতজন বিয়ে হয়। আপনি জানেন না, খুব সম্ভব আপনিও জানেন না বোধহয় আমাদের দেশে বৎসরে কতজনের বিয়ে হয়, কারণ আপনি কোনো জায়গায় এই ডাটাটা পান না। মানে সব পরিসংখ্যান নিয়ে বহু রকম আলোচনার মধ্যে পড়তে হয় আমাদের, না, কিন্তু এইটা পান না, কারণ হলো এটা খুব এক্সপোজ করা হয় না বা আসে না। প্রায় 10 থেকে 12 লক্ষ বিয়ে প্রত্যেক বছর আমাদের দেশে হয়, রাফলি
মানে এটা প্লাস মাইনাসের ভিতরে 1 বছর বেশি হবে 1 বছর কম হবে। এর ভিতর প্রায় 6 লক্ষ হলো ওই যে তসলিম বললেন 18 বছরের নিচে। এখন আমাদের দেশের জনসংখ্যা এখন কত, আমরা বলবো 17 কোটি থেকে 16 থেকে 17 কোটির ভিতরে একটা নাম্বারে আছে। এখন কত থেকে থাকবো, 20 কোটির কাছাকাছি থাকবো। কিন্তু তসলিম যেটা বললেন ওই যে বাচ্চা বয়সী মেয়েদের, যাদেরকে 15 থেকে 19 বছরের ভিতরে যাদের বাচ্চা হচ্ছে, আমাদের দেশে কিন্তু এখন ওভারঅল মায়েরা 2টা বাচ্চা চায়, এটা কনফার্ম, এইটাতে আর কোনো মানে ডাকযোগ নেই। আর যাকে জিজ্ঞেস করবেন সেই 2 বাচ্চা চায়। সো কাউর 3 বাচ্চা আনইনটেনশনাল হয়ে যাচ্ছে, কিন্তু দে ওয়ান্ট টু 2টা বাচ্চা। তো এখন বাচ্চা হচ্ছে কিরকম, 15-16 বছরে বিয়ে হচ্ছে, 18 বছর আগে তার একটা বাচ্চা হয়ে যাচ্ছে, আর আরেকটা বাচ্চা তার 22-23 বছরে হচ্ছে গ্যাপ দিয়ে। তো বাই এজ 25 80% বাংলাদেশি উইমেন, বাই এজ 25 80% বাংলাদেশি মহিলা তাদের ডিজায়ার্ড ফ্যামিলি সাইজ কমপ্লিট করে ফেলে। 2 সন্তান আমি গড়ে যদি ধরি, গড়েই তো সব মানে। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা হচ্ছে এই যে 18 আগে যে বাচ্চাগুলো হচ্ছে, এটা নাম্বারে যদি বলি আমি, প্রত্যেক বছর প্রায় 7.5 থেকে 8 লক্ষ বাচ্চার জন্ম হচ্ছে, যেটা 18 বছরের দিকে। তসলিম যেটা বললেন এই যে 7 লক্ষ 8 লক্ষ মেন্টালি নট ডেভেলপ চাইল্ড, এরা কিন্তু এই পরের জেনারেশনকেও কিন্তু এটা দিয়ে যাবে, মানে তাদের এরা মেনলারিশ হবে। 30 আমাদের বাচ্চা জন্ম হয় দেশে 28 থেকে 30 লক্ষ প্রত্যেক বছর, 28 থেকে 30 লক্ষ। এই 28 থেকে 30 লক্ষর ভিতরে 7.5 লক্ষ কিন্তু ওই গ্রুপের কাছ থেকে আসতেছে, এবং এরা কিন্তু অলরেডি একটা সমাজকে মানে একটা বাচ্চা প্রডিউস করতেছে না, 17 বছরের বা 16 বছরের। এটা চমৎকার কথা বলেছেন যে ও নিজেই কিন্তু আমরা যদি শিশু অধিকার সনদ ধরি, তাহলে 18 বছরের নিচে সে নিজেই শিশু বাচ্চা, সে আরেকজন শিশু জন্ম দিচ্ছে, এবং দুজনেই বিপন্ন হচ্ছে কোনো না কোনো ভাবে। দেখেন, আমরা আলোচনা শুরু করেছিলাম কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই বাল্য বিয়েকে আমরা এড়িয়ে যেতে পারি না, এখানেই চলে আসি আমরা। না, বাল্য বিয়ে তো কিশোর কিশোরী স্বাস্থ্যের একটা ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট ইস্যু, কারণ ওইটাই তো তার মানে স্কুল থেকে ঝরে পড়ার একটা কারণ, তার বাচ্চা হওয়ার একটা কারণ বাল্যবিবাহ, তার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা জীবনভর এটা চলে। তো ভাই, সেক্ষেত্রে একটা তো করণীয় বলতে হবে, মানে মোটা দাগে এবং নির্দিষ্ট কোনো সুপারিশ করা যায় কিনা। কারণ আলোচনা আমরা যখনই প্রজনন স্বাস্থ্য নিয়ে করি, আমরা কিন্তু এই বাল্য বিয়েকে এড়িয়ে যেতে পারছি না, আমি যে কথা একটু আগেও বলছিলাম। তো কোনো করণীয় বা সুপারিশ? করণীয় সুপারিশ হলো ব্যাপক প্রচারণা চালানো। দেখেন, লিগ্যালি এইজ এট ম্যারেজ 18 অ্যাডোলেসেন্ট মেয়েদের ক্ষেত্রে, কিন্তু সেটা মানা হচ্ছে না। আবার আপনি দেখবেন অমুক জায়গার ইউনো সাহেব গিয়ে হানা দিয়েছে যে তোমরা কেন এরকম করো, তারা ফাইন করেছে বা কয়েকদিনের জেল দিয়ে দিয়েছে, এরকম ঘটনাও কিন্তু আছে। কিন্তু এটা করে খুব একটা আমি বিচ্ছিন্ন এইরকম করে কিন্তু আমরা পুরো প্রিভেন্ট করতে পারবো না, যতক্ষণ না সামাজিকভাবে আমাদের প্রত্যেকের একটা দায়বদ্ধতা আসে। এবং এই দায়বদ্ধতাটা কিভাবে হবে? নলেজ ক্রিয়েশন। আমাদের সবাইকে, আমরা যেমন সোশ্যাল মার্কেটিং কোম্পানি, আমরা কিন্তু 85 উপজেলায় আমরা খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, যে সেখানে ওই এইজ এট ম্যারেজ কত হওয়া উচিত, এবং এই যে ইয়াঙ্গার পপুলেশনের শিশু জন্ম দেওয়া, এটা যাতে থেকে বিরত থাকে, এবং সেখানে একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। এটা একটু আমি দর্শক শ্রোতাদের জন্য একটু আরেকটু স্পষ্ট করবার জন্য, সোশ্যাল মার্কেটিং কোম্পানি থেকে তো আপনারা সামগ্রী বা এগুলো তো উৎপাদন করেন, সরবরাহ, সেটা আপনাদের কার্যক্রম আছে। তার মানে জনসচেতনতার কাজটাও কি ওটার অংশ না আলাদাভাবে? জি, এটা আলাদা। আমরা প্রোগ্রাম কর্মসূচি USAID-র সহায়তায় আমরা করি। আমরা সারা দেশের প্রায় 85টা উপজেলায় এরকম স্কুল অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম যেমন একদিকে করি, স্কুলে গিয়ে 7 to 10 তাদেরকে হেলথ এডুকেশন, মেয়েদের জন্য একরকমের, ছেলেদের জন্য একরকমের দেই। দেখেন, এই যে একটু আগে যে তথ্য বললাম যে 70% জানে, 30% জানেই না মিনিস্ট্রেশন কি। তো এই অবস্থা থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমাদের উত্তরণ ঘটাবে প্রতিটা অ্যাডোলেসেন্ট বা প্রতিটা স্কুলের স্টুডেন্ট, তারা যাতে করে হ্যান্ড ওয়াশ করে আফটার ডেফিকেশন। এগুলো তো এটা না করলে তো আমরা একটা আইন কানুন একটু কঠোর হলে কি লাভ হবে না? এটা আইন কানুন তো আছে, তাই না? নীতিও আছে। আইন মানে আপনি যদি 100 বছর আগের ঘটনা ধরেন, আমার দাদির যখন বিয়ে হয়েছিল, মানে 60 বছর বা 65 বছর 70 বছর আগে আমার মায়ের যখন বিয়ে হয়েছিল, এতে সবারই তো বিয়ে হয়েছিল 12 বছরে 13 বছরে। এই 12-13 থেকে এখন 18-তে আসছি, মানে 69%, 59 বলেন, আমি বলবো অর্ধেক মেয়েদের বিয়ে হয়ে যায় 18 বছরের আগে। এই 100 থেকে 50-এ নামছি, এই 50 থেকে 20-এ নামতে সময় লাগবে। যেটা তসলিম বললেন, মানুষের
অ্যাটিটিউড চেঞ্জ না হলে আপনি এটা আইন করে করতে পারবেন না। এই যে 2 বাচ্চা যে নিতে হবে, এখন আইন করে আপনাকে বলার দরকার নেই। গ্রামে যাকেই জিজ্ঞেস করবেন 2 বাচ্চা চাইছে, এইটা নর্ম হয়ে গেছে। কয় বছর লাগছে? প্রায় 40 বছর লাগছে সেই স্টেজে আমাদেরকে যেতে। তাহলে তো তসমা আমরা তো এখন গণচীনের মতো ওই পর্যায়ের কঠোর হতে পারবো না। ওইটা হতে পারবো না। দুইটা জিনিস আছে, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি গণচীন যেটা করেছে আর আমাদের অ্যাপ্রোচ কমপ্লিটলি ডিফারেন্ট, আলাদা সামাজিক অবস্থান, ঐতিহাসিক অভিজ্ঞতা আলাদা। প্রোগ্রামের ভাষায় বলি কোয়ারশন, অর্থাৎ সেটা বাধ্য করেছে এক সন্তানের বেশি জোরপূর্বক হলে অনেকটা। তাকে বিভিন্ন রকমের শাস্তি দিবে, এটা করবে সেটা করবে। আমাদের সোসাইটিতে কিন্তু আমরা করি নাই। তারপরেও আমরা কিন্তু অভূতপূর্ব সাফল্য, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যে সাফল্য আমাদের, সেই সাফল্য কিন্তু অভূতপূর্ব সাফল্য। আমরা প্রত্যাশা করছি না, কিন্তু যখন ঘটেই যাচ্ছে তখন তো সুরক্ষা দেওয়ার আর কোনো বিকল্প নেই, তাকে তো আমাদের রক্ষা করতে হবে। এসএমসির মতো প্রতিষ্ঠানগুলো সেক্ষেত্রে কি ধরনের বিশেষ ব্যবস্থা নেয়? না, যখনই এটা হয়ে গেল সেখানে তো আর কিছু করার আমরা তো ফিরিয়ে আনতে পারছি না। সেইখানে আমাদের প্রেগনেন্ট মাদের প্রতি যে জিনিসটা, সেখানেও কিন্তু নলেজ ক্রিয়েশন। দেখেন সমস্যাগুলো কত বেশি। আমরা বলি কমপক্ষে 4টা অ্যান্টিনেটাল কেয়ার, অর্থাৎ একজন প্রেগনেন্ট মা প্রেগনেন্ট হয়ে গেল, তার তো আর প্রেগনেন্সি আমরা ফিরাতে পারবো না, কিন্তু তার প্রেগনেন্সি পিরিয়ডে যাতে করে সে 4টা প্রসবপূর্ব সেবা পায়, যাতে তার যদি কোনো ঝুঁকি থাকে, মাতৃমৃত্যুর ঝুঁকি থাকে অথবা প্রসবের কোনো ঝুঁকি থাকে, সেটা আইডেন্টিফাই করা যায়। তাদের জন্য নিউট্রিশন, প্রপার নিউট্রিশন দেওয়ার জন্য কি করা যায় সেটা করতে হবে। আমরা এই কয়েকদিন আগে একটা আমরা নেক্সট মান্থের 5 তারিখে আমরা করতে যাচ্ছি সারা দেশব্যাপী, যেটা হলো মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যে প্রতিটা মা 15 ইনগ্রেডিয়েন্টস। শুধু আয়রন, ফলিক অ্যাসিড থেকে কিন্তু সমস্যার সমাধান হবে না এখন যেটা আমরা করি, তার সাথে অন্য অন্য মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড করতে হবে তার প্রেগনেন্সিকে একটা মানে প্রপারলি, যাতে করে সে নিউট্রিশন পায় এবং ভালোভাবে তার শিশুটি জন্ম লাভ করে। এক্ষেত্রে একটু ভুলে যাবার আগে যে পুরুষদেরও তো একটা ভূমিকা আছে, যেটা ডাক্তার ওয়াহিদুর রব বলছিলেন। শুধু আমরা নারীদের বলছি, তাহলে স্বামীদেরকে যে এডুকেশন দেওয়া হচ্ছে যে তাতে তারা যাতে কোঅপারেট করে। এই যে সেন্টারে যাবে, হেলথ সেন্টারে এএনসি সার্ভিসের জন্য, সেখানে যদি স্বামী না নিয়ে যায় তাদের জন্য ডিফিকাল্ট হয়। আবার যে প্রপার ফুডের কথা বলি, ডায়েটের কথা বলি, তাদের জন্য বিশ্রামের কথা বলি, অ্যাপ্রোপ্রিয়েটলি ঘুমায় যাতে করে সে ঘুমাতে পারে, যে এই যে ইন্ডিকেটরগুলো আছে, সে ঝুঁকিপূর্ণ মা কিনা। যদি ঝুঁকিপূর্ণ দেখেন, এখন পর্যন্ত কিন্তু এটা কোভিডের জন্য আরও বেশি বেড়ে গেছে, যেটা হলো আমরা প্রায় 50%-এর মতো নিতে পেরেছিলাম সেন্টারে ফর ডেলিভারি। এখন কিন্তু এই কোভিডের কারণে হয়তো কিছুটা কমে গেছে, তো সেইটাও কিন্তু আরেকটা। বিশেষ করে যেসব মা ঝুঁকি বেশি তাদের প্রেগনেন্সির, তাদের তো নিয়ে যেতেই হবে সেন্টারে। বাচ্চা মা তো ঝুঁকি থাকবেই, বাচ্চা মা তো ঝুঁকি বেশি থাকবেই। তো এই যে একটা সামগ্রিক ব্যবস্থা, এটা খুবই চমৎকার বলেছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে যে আলোচনা একেবারে না করলেই নয়, সেটা হচ্ছে যে আমাদের যে জনমিতিক সুবিধা যেটা আমরা পাচ্ছি আমাদের এই তরুণ একটা বয়সে প্রজন্মের কারণে, এই সম্ভাবনা তো কাজে লাগাতে গেলে নিঃসন্দেহে প্রজনন স্বাস্থ্য সহায়তা, স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে। কিন্তু সামগ্রিকভাবে আমরা কিভাবে এই সম্ভাবনা কাজে লাগাতে পারবো? এটা খুব সম্ভব আমরা কাজে লাগাতে পারবো না। এমন কেন মনে হচ্ছে? খুব সম্ভব এই কারণে বললাম যে আমাদের যে মানে এই কাজটা হলো এডিশনাল ওয়ার্কফোর্স আপনার কাছে রাইট দিস মোমেন্ট অ্যাভেইলেবল। মানে আপনার জনসংখ্যার মানে বৃদ্ধির জন্য একটা সার্টেন পিরিয়ডের জন্য আপনার কাছে এক্সট্রা ম্যান পাওয়ার অ্যাভেইলেবল আছে, একটা নির্দিষ্ট সময় পরে আর এটা থাকবে না। এখন এদেরকে ইউজ করতে হলে আপনার এদেরকে ট্রেন করতে হবে টু প্রোভাইড সার্ভিসেস। এখন আমরা এদেরকে টেকনিক্যাল এডুকেশন যতদিন পর্যন্ত দিতে পারবো না, এদেরকে ইন্ডাস্ট্রিতে ইনভলভ করতে পারবো না, এদেরকে আমরা এদেরকে থেকে রিপ করতে পারবো না। এই জন্য আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে বলতেছি আমরা, এইটাকে পেতে হলে আমাদেরকে খুব তাড়াতাড়ি এডুকেশন সিস্টেমটাকে বদলাতে হবে। এখন এই যে প্রত্যেক বছরই তো একটা লেবার ফোর্সে আসতেছে লোকজন, এই 4 থেকে 5 লক্ষ বিদেশ পাঠিয়ে তো আমাদের লাভ হবে না। হ্যাঁ, আমরা টাকা পাচ্ছি রিমিটেন্স, কিন্তু দেশের উন্নতির জন্য আমাদের ওয়ার্কফোর্সকে ট্রেন করতে হবে। সেই শিক্ষার মধ্যে যদি স্বাস্থ্য ব্যবস্থাপনা বা এই কিশোর কিশোরীদের এটা না থাকে, তাহলে তো শুধু সাধারণ শিক্ষা দিয়েও হবে না। মানে এখন আমরা এই জন্যই বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা টাইমটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন আমাদের যদি বলি যে আগামী 20 বছর আছে,
তো রেডি করতে করতে ফোর্সকে তো 7-8 বছর লেগে যাবে, তারপরে তাদেরকে ব্যবহার তার করা। ব্যবহার করতে হবে। তো কিন্তু এইটার জন্য খুব ডাবল স্পিডে কাজ করতে হবে, যেগুলো থাইল্যান্ড বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, যেসব দেশকে দেখে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, এই 3টা দেশ, কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মানে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার কথা বলছেন। দক্ষিণ কোরিয়া। জি। তো সেইটা আমাদের কাছে মনে হচ্ছে যেন, এটা তো 10 বছর ধরে আলাপ করতেছি, 2010 সাল থেকে কিন্তু আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড স্টেজে ঢুকে গেছি, আজকে 2021 সাল হয়ে গেছে, এবং এটা কন্টিনিউ করতে পারবো 37 সাল পর্যন্ত, সামনে আর 16-17 বছর আছে। তো সেইটা আমি এই জন্য বলতেছি, আমরা পুরা পেতে হলে ডাবল স্পিডে আগাতে হবে। করোনা আর একটা ক্রিয়েটেড এ প্রবলেম ফর লাস্ট 2 ইয়ার্স, আপনি এখন দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে স্বাস্থ্যসেবা করতে হবে, প্লাস এডুকেশন সিস্টেমটাকে বদলাতে হবে। তসলিমা, যে কথা উনি বললেন যে যারা এই জনমিতিক সম্ভাবনা কাজে লাগাতে পেরেছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের কথা বলা হচ্ছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, তাইওয়ান কাজে লাগিয়েছে, দক্ষিণ কোরিয়া লাগিয়েছে। এখন শিক্ষার মধ্যে আপনারা শুরুতেও বলেছেন যে যখন প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছিলাম, আপনি কি একটু সংশয়বাদী হবেন নাকি আপনি খুবই সম্ভাবনা দেখছেন এই জনমিতি? আমি রব্বাইয়ের সাথে একমত, তবে একটা ব্যাপার কি, আপনি একদম খোলামেলা আমরা বলি, একটা কোহর্ট অফ পপুলেশন, এটা তো আমরা এখন মিডলে আছি। উনি কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েটলি বলেছেন যে আমরা এখন মিডলে আছি, আর হয়তো 20 কি 25 বছর হাইয়েস্ট আমাদের হাতে আছে। এখন এইটা কারা? এটা তো আমাদেরই সন্তান, যারা আগামীতে দেশের নেতৃত্ব দেবে, যাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতেছি, এই অ্যাডোলেসেন্টরা ধরেন। এখন তাদের জন্য প্রপার এডুকেশন দরকার, সেটাকে আমরা দিতে পারছি কিনা, 1 নাম্বার বেসিক কোশ্চেন। সেকেন্ড হলো তাদেরকে তাদের হেলথ কতটুকু এনশিওর করতে পেরেছি যে তারা গুড হেলথ থাকবে এবং তারা স্বাস্থ্যবান হিসেবে বেড়ে উঠবে, সেইটা কি করতে পেরেছি কিনা, তাদের কমিটমেন্ট লেভেলটা কোন লেভেলে আমরা পৌঁছেছি, এবং সর্বোপরি তাদের জন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি, যেটা রব্বাই বারবার বলার চেষ্টা করতেছেন, যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমি কি করলাম, আমার সব কিছু আছে কিন্তু আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটি নাই, আমি কাজ করতে পারবো না, তাহলে আমি ডেভিডেন্ট তো ডেভিডেন্ট হবে না। তো সেই কারণে এটা একটা সামগ্রিক পরিকল্পনা, সরকারি পর্যায়ে, বেসরকারি যারা আছে সবাইকে নিয়ে। পারহ্যাপস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ অন অফ দ্য সলিউশন, যে একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হবে আমাদের। সেই এমপ্লয়মেন্ট জেনারেশন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে হবে, সেখানে দক্ষ কর্মী বাহিনী যাতে করে ওখানে অ্যাড হয় সেটা দেখতে হবে। আবার তাদের স্বাস্থ্য ভালো না থাকলেও সেটা হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের মতো প্রতিষ্ঠান, এসএমসি বা সবাই দায়বদ্ধতা আছে, একটা বড় দায়িত্ব আছে। ডেফিনেটলি সোশ্যাল মার্কেটিং কোম্পানির দায়বদ্ধতা আছে, সরকারি প্রচেষ্টা আরো বেশি দায়বদ্ধতা, অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে যারা সামাজিক উন্নয়নের জন্য কাজ করে তাদের দায়বদ্ধতা আছে, সবাই মিলে। আমরা যদি এই অনুষ্ঠানের একদম শেষে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কোনো কিছু জানাতে চাই বা আপনাদের কোনো আহ্বান থাকে, ডাক্তার ওবায়দুর রব, আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, এই প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা, আমাদের বাল্য বিয়ে না হওয়া এবং এই জনমিতিক সম্ভাবনা কাজে লাগা, সব মিলে যদি 2-1 লাইনে কোনো আহ্বান জানান। আমাদের যেটা এখন যেটা ডিসিশন নিতে হবে কুইকলি, আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে টেকনিক্যাল এডুকেশনের দিকে যেতে হবে, এবং শুধু টার্গেট করতে হবে একটা গ্রুপ না, মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচে গিয়ে বাল্যবিবাহ কিন্তু একদিনে কমাতে পারবেন না, যার জন্য প্রত্যেক সেক্টরকে ইনভলভ করতে। এখন শুধু আমরা কিশোরীকেই টার্গেট করতেছি, মা বাবা থেকে আরম্ভ করে, প্রোগ্রাম ম্যানেজার থেকে আরম্ভ করে, পলিসি মেকার। সবচেয়ে যেটা দুঃখ লাগে যে আমাদের ডিসিশন মেকাররা, পার্টিকুলার ইলেকটিভ রিপ্রেজেন্টেটিভরা এই জনসংখ্যার কোনো ব্যাপারেই জড়িত হতে চান না গ্রামাঞ্চলে। জনপ্রতিনিধিদের একটা বড় ভূমিকা, ওনাদেরকে লোকজন রেসপেক্ট করে, ওনাদের কথা শুনে লোকজনকে, এবং ওনাদেরকে আগিয়ে আসতে হবে। এই বাল্যবিবাহ বলেন, আর ওই যে জনশক্তিকে, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা, সম্পদের উপরে ওনাদেরকে এগিয়ে আসতে হবে। তো আমার আর্নেস্ট রিকোয়েস্ট হবে, পলিটিক্যাল সিস্টেমটাকে স্ট্রেংথেন করতে হবে, সাথে সাথে এডুকেশন সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে, যেটা আমাদের উন্নত 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটা বলতেছি সেইটাতে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। চতুর্থ শিল্প বিপ্লবের কথা এসেই গেল। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানি পরিচালনা, আপনাদের সব কিছু মিলিয়ে এই তৎপরতা বিবেচনায় রেখে আপনার কি আহ্বান থাকবে? না, আমার আহ্বান আমাদের অ্যাডোলেসেন্ট ছেলে এবং মেয়েদের মা বাবার প্রতি, তারা যেন তাদের সন্তানদের সাথে আর একটু বেশি ইন্টারাকশন করে, এবং এই যে হেলথের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো বিশেষ করে মেয়েদেরকে এবং ছেলেদের যে পরিবর্তন হয়, এইটা পরিবার থেকেই তারা যদি শিক্ষাটি পায়, এবং সমাজে আমরা যেন একটা ভূমিকা রাখি যে তারা
ব্লাইন্ডলি বড় না হয়ে, হঠাৎ করে সারপ্রাইজ না হয়ে, তাদের যে শারীরিক পরিবর্তন সেটা যাতে করে তারা বুঝতে পারে যে দ্যাটস এ পার্ট অফ লাইফ, ধারাবাহিকভাবে আনন্দের সাথে তারা বড়। এক্স্যাক্টলি, তাদের দুশ্চিন্তা যাতে কোনো এটা না আসে, এবং তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট এইজ অফ ম্যারেজ আমরা বারবার বলার চেষ্টা করি, যাতে করে তাদের অভিভাবকরা মনে করে যে 18 বছরের আগে ওই মেয়েটি একটা শিশু, ওকে বিয়ে দেওয়াটা, বিয়ে দিলেই হলো না, তারপরের যে কনসিকুয়েন্স সেটা আরও খারাপ হতে পারে। তো সেই সব বিষয়ে সচেতন থাকবেন এবং তারা তাদের প্রচেষ্টা চালাবেন তাদের নিজের সন্তানের ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে যে একজন শিশু আর একজন শিশুর জন্ম দেওয়া, এটা আমাদের রোধ করতেই হবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, ডক্টর ওবায়দুর রব এবং জনাব তাসনিমউদ্দিন খান এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা যে আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো প্রসঙ্গ চলে এসেছে যেগুলো হয়তো আজকের অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনা করতে পারিনি, এবং আমাদের অতিথি এবং বিশ্লেষকরা যে আলোচনা করলেন তাতে অন্তত এটুকু স্পষ্ট যে স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়গুলো বিশেষ করে আমাদের কিশোর কিশোরীদের আমাদের শিক্ষার অংশ হতে হবে। আমাদের একদিকে যেমন উপকরণ সরবরাহ করতে হবে, অন্যদিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, প্রণোদনার ব্যবস্থা করতে হবে। এই সব কিছু মিলিয়ে আমরা জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিশ্চয়ই পৌঁছাতে পারবো এই তরুণ জনগোষ্ঠীকে সাথে নিয়ে। দর্শক, ইউএসএআইডি এসএমসির স্বাস্থ্য আলাপনে আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল।